হোটেলে হানিমুন কাপল ভেবে ফুলের হার দিল, তারপর ছেলে করল প্রেমের প্রস্তাব। আমি ছেলের সঙ্গে এক থাই রিসর্টে হলিডে করতে গিয়েছিলাম। রিসেপশনে চেক ইন করতে গিয়ে মহিলা আমাদের হানিমুন কাপল ভেবে একটা ফুলের হার দিল। আমরা লজ্জিত হয়ে বললাম আমরা ছেলে। হোটেল রুমে যেতেই ছেলে হঠাৎ আমার হাত ধরে বলল, মা, এতদিন চেপে রেখেছি, আজ আর পারছি না। আমি তোমাকে ভালোবাসি। হোটেল কর্মচারীর ভুলটা আসলে ভুল নয়। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা এখান থেকে ফিরে অন্য শহরে চলে যাব, সেখানে স্বামী-স্ত্রী হিসেবে থাকব। আমি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলাম। রুমের মাঝখানে দাঁড়িয়ে আমি শুনছিলাম আমার নিজের ছেলের মুখ থেকে শব্দগুলি, কিন্তু বিশ্বাস করতে পারছিলাম না। তুমি কি বলছো, জয়? আমি হতবাক হয়ে জিজ্ঞাসা করলাম। তুমি কি পাগল হয়ে গেছ? না মা। আমার দিকে এগিয়ে এলো, তার চোখে সিরিয়াস ভাব। আমি এত দিন চেপে রেখেছিলাম, কিন্তু আজ সেই হোটেল কর্মচারী আমাদের হানিমুন কাপল ভাবল। আমার মনে হলো এটা নিয়তির ইশারা। নিয়তির ইশারা। আমি প্রায় চিৎকার করে উঠলাম। তুমি আমার ছেলে। এটা অসম্ভব, অস্বাভাবিক। আমি জানি এটা অস্বাভাবিক মনে হয় মা। আমার হাত আরও শক্ত করে ধরল। কিন্তু আমার অনুভূতি স্বাভাবিক। আমি তোমাকে দেখি একজন সুন্দরী নারী হিসেবে, আমার জীবনসঙ্গিনী হিসেবে। আমি তার হাত ছাড়িয়ে নিলাম, কাপা গলায় বললাম, এটা সম্পূর্ণ ভুল। আমি তোমার জন্ম দিয়েছি, তোমাকে পালন করেছি। এটা বিকৃত চিন্তা। মা। আমার সামনে হাঁটু গেড়ে বসল। আমার অনুভূতি বিকৃত নয়। আমি তোমাকে ভালোবাসি, শুধু ছেলের মতো নয়, একজন পুরুষের মতো। আমি তোমাকে চাই আমার জীবনসঙ্গিনী হিসেবে। কি এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অনামিকা সেন। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সমীর সেন, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, অভিজিৎ আর সুমনা। অভিজিৎ ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। সুমনা ১২ বছর বয়সী, স্কুলে যায়। আমার জীবনটা ছিল একেবারেই সাধারণ, যতক্ষণ না সেই দিনটি এলো যেদিন আমাদের পরিবারের জীবন চিরতরে বদলে গেল। ঘটনাটা শুরু হয়েছিল গত বছরের শরৎকালে। অভিজিৎ তখনও কলেজে ভর্তি হয়নি, ১২ ক্লাস শেষ করে রেজাল্টের অপেক্ষায় ছিল। সমীর ব্যবসার কাজে প্রায় বাইরে থাকত, আর আমি ছিলাম একটি ছোট স্কুলের শিক্ষিকা। সেদিন বিকেলে অভিজিৎ আমাকে ডেকে বলল, মা, তোমাকে একটা বিষয়ে কিছু দেখাতে চাই। আমার ঘরে একটু আসবে? আমি ক্লান্ত ছিলাম, কিন্তু ছেলের মুখে উদ্বেগের ছাপ দেখে ওর ঘরে গেলাম। ঘরে ঢুকতেই দেখি ওর বিছানার উপরে একটা পুরনো বাক্স রাখা, যেটা আমি কখনো দেখিনি। এটা কি অভি? আমি জিজ্ঞেস করলাম। মা, এই বাক্সটা আমি আজ সকালে আমাদের পুরনো গ্যারেজে পেয়েছি। তুমি জানো না, আমি প্রায়ই সেখানে যাই, পুরনো জিনিসপত্র খুঁটিয়ে দেখি। আজ একটা কোণে একদম পেছনের দিকে এই বাক্সটা পেলাম। খুব অদ্ভুত লাগল। এর উপরে আমার নাম লেখা, কিন্তু হস্তাক্ষরটা আমার নয়, তোমারও নয়, বাবারও নয়। আমি অবাক হয়ে দেখলাম, সত্যিই বাক্সের উপরে অভিজিৎ নাম লেখা। কিন্তু সেটা আমাদের কারোরই হস্তাক্ষর নয়। আমি বাক্সটা হাতে নিয়ে পরীক্ষা করলাম। পুরনো লাগছে, ধুলো ঢাকা, কিন্তু তালাটা নতুন। খুলেছ? আমি জিজ্ঞেস করলাম। অভিজিৎ মাথা নাড়ল, না, তালা বন্ধ। চাবি খুঁজেছি, কিন্তু পাইনি। এবং আরও অদ্ভুত ব্যাপার হল, বাক্সের পেছনে একটা তারিখ লেখা আছে। বাক্সটা উল্টে দেখলাম, সেখানে লেখা ১-৫ই অক্টোবর ২০২৬। আমি চমকে উঠলাম। সেটা তো এখনো আসেনি, আজ থেকে প্রায় ১.৫ বছর পরের তারিখ। এটা কি মজা করার জন্য কেউ রেখেছে? আমি জিজ্ঞেস করলাম। আমিও তাই ভেবেছিলাম, মা। কিন্তু গ্যারেজে যে জায়গায় এটা ছিল সেখানে কেউ যায় না। তোমরা কোনোদিন যাওনি, আমি ছাড়া কেউ জানেও না। এবং এই বাক্স ধুলো ঢাকা ছিল, যেন বহুদিন ধরে পড়ে আছে। কিন্তু তালাটা নতুন, চকচকে। আমি বাক্সটা আবার পরীক্ষা করলাম। হালকা ওজন, কিন্তু ভিতরে কিছু আছে। নাড়াচাড়া করতেই একটা অদ্ভুত শব্দ হল, টিকটিকটিক। আমি চমকে বাক্সটা ফেলে দিলাম। আরে কি হলো মা? অভিজিৎ বাক্সটা তুলে নিল। ওটা কি ঘড়ির শব্দ? আমরা দুজনেই কান পেতে শুনলাম, সত্যিই ঘড়ির কাটার মতো টিকটিক শব্দ। এটা কোনো বোমা তো নয়? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। অভিজিৎ হেসে ফেলল, মা, তুমি সিনেমা দেখে দেখে এসব কি ভাবছ?
এটা বোমা হলে আমি কিভাবে বেঁচে থাকব? আমি তো সকাল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করছি। অভিজিৎ ঠিকই বলেছে, কিন্তু আমার মনে ভয় ঢুকে গেছে। তোমার বাবাকে ফোন করি? না মা, বাবা এখন মুম্বাই যে। ওনাকে চিন্তা করিও না। চলো আমরা চাবি খুঁজি। হয়তো গ্যারেজেই আছে গি। আমরা গ্যারেজে গেলাম। পুরনো জিনিসপত্রের স্তূপ। বহুদিন এদিকে কেউ আসেনি। আমি আমার স্বামীকে বলেছিলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু কখনই সময় হয়নি। অভিজিৎ আমাকে সেই কোণটা দেখালো যেখান থেকে সে বাক্সটা পেয়েছে। সেখানে একটা পুরনো আলমারি, তার পেছনে একটা ফাঁকা জায়গা। সন্ধান করতে করতে আমরা সেখানেই পেলাম একটা ছোট্ট চাবি, তার সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, যখন সময় হবে তখনই খোলো। এটা কি তোমার হাতের লেখা? অভিজিৎ জিজ্ঞেস করল। না, এটাও আমার লেখা নয় গিয়ে। আমি হাত কাঁপতে শুরু করল। অভি, আমার ভয় করছে। এসব কি? অভিজিৎ আমার হাত ধরল। মা, ভয় পেও না। এটা হয়তো কোনো মজা। তুমি জানো আমার বন্ধুরা কত কিছু করে কি। কিন্তু আমার মনে হলো না এটা কোনো মজা। আমরা বাড়ি ফিরে এলাম চাবি নিয়ে। বাক্সটা খোলার আগে আমি ফোনটা হাতে নিলাম। কাকে ফোন করছো মা? তোমার বাবাকে। আমি নিশ্চিত করতে চাই ইনি এর সাথে জড়িত কিনা। হতে পারে উনি তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছেন গু। কিন্তু সমীরের ফোন বন্ধ ছিল। আমি একটা মেসেজ পাঠালাম, বাড়িতে একটা রহস্যময় বাক্স পেয়েছি। এটা কি তুমি রেখেছ? জবাব এলো সাথে সাথে, কোনো বাক্স? কি আছে তাতে? আমরা দুজনেই বুঝলাম সমীর এর সাথে জড়িত নয়। এবার বাক্স খোলার পালা। অভিজিৎ চাবি ঢুকিয়ে ঘোরাল। একটা ক্লিক শব্দে তালা খুলে গেল। আমরা দুজনেই উৎসুক হয়ে বাক্সটা খুললাম। ভিতরে ছিল একটা পুরনো দিনলিপি, যার উপরে লেখা ঘু অভিজিৎ সেন গু। 2 একটা এনভেলপ, যার উপরে লেখা ঘু অনামিকা সেন গু। 3 একটা ঘড়ি, যা এখনও চলছে কিন্তু উল্টো দিকে। 4 একটা ফটোফ্রেম, কিন্তু ছবিটা ভিতরে উল্টো করে রাখা। 5 একটা ছোট ডায়েরি, যার উপরে লেখা গু সাবধান ভবিষ্যৎ গি। অভিজিৎ ডায়েরিটা তুলে নিল। মা, আগে এটা দেখি গু। আমি বাধা দিলাম, না অভি। আমি নিশ্চিত নই এটা খোলা উচিত কিনা। এসব জিনিস খুব অদ্ভুত লাগছে আমার কাছে গু। মা, কেউ আমাদের সাথে মজা করছে। আমি দেখব কে করছে। অভিজিৎ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় অতীতের আমি। তুমি যেটা দেখেছ সেটা সম্ভব। হ্যাঁ, আমি তোমার ভবিষ্যৎ থেকে লিখছি। যদি তুমি এই চিঠি পাও, তাহলে আমার প্রযোগ সফল হয়েছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে করতেই হবে। কারণ আমাদের পরিবারের জীবনের উপর নির্ভর করছে। আমি অভিজিৎ সেন 2026 সাল থেকে এই বার্তা পাঠাচ্ছি। আমার বয়স এখন 21। আমি সময় ভ্রমণের একটি পদ্ধতি আবিষ্কার করেছি। জিনিসপত্র পাঠাতে পারি অতীতে, কিন্তু মানুষ নয়। তোমাকে সতর্ক করতে চাই, আমাদের পরিবার বিপদে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এই ডায়েরি খুলেছ, মানে তুমি আমার সাহায্যের জন্য প্রস্তুত। ডায়েরির পরের পাতাগুলো পড়ো। সব নির্দেশ মেনে চলো। সময় কম। মাকে তার এনভেলপ দাও। ফটোফ্রেমের ছবি এখনও দেখো না। ঠিক সময়ে দেখতে হবে। ঘড়িটা উল্টো দিকে চলছে, কারণ এটা সময় গণনা করছে। যখন এটা থেমে যাবে তখনই ফটো দেখবে। তার আগে নয়। আমি তোমার ভবিষ্যৎ, তুমি আমার অতীত। আমরা একই ব্যক্তি। বিশ্বাস করো। আমি অবাক হয়ে এই লেখা পড়লাম। এটা হাসির মতো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। অভিজিতের হাতের লেখার সাথে এই লেখা অবিকল মিলে যাচ্ছিল। অভি, এটা কি তুমি লিখেছ? অভিজিৎ মাথা নাড়ল। না মা, এটা আমার হাতের লেখার মতোই, কিন্তু আমি লিখিনি। আমি শপথ করে বলতে পারি। আমি সেই এনভেলপটা হাতে নিলাম। আমার নাম লেখা। খুলে দেখলাম ভিতরে একটা চিঠি। প্রিয় মা, আমি জানি তুমি ভয় পেয়েছ। কিন্তু এটা সত্যি। আমি তোমার ছেলে অভিজিৎ, ভবিষ্যৎ থেকে লিখছি। তুমি সব সময় বলতে, যদি সময় ফিরিয়ে নিতে পারতে তাহলে কিছু ভুল ঠিক করতে। এখন সেই সুযোগ এসেছে। তোমাকে একটা ভয়ঙ্কর সত্য বলতে হবে। বাবা সৎ নয়। আগামী 3 মাসের মধ্যে উনি তোমাকে ছেড়ে চলে যাবেন। সুমনাকে নিয়ে। উনি বহুদিন ধরে আমাদের ঠকাচ্ছেন। তোমাদের বিয়ের আগে থেকেই উনার আরেকটা পরিবার আছে। তুমি বিশ্বাস করবে না, জানি। সেজন্যই প্রমাণ দিয়েছি।
বাবার ঘরে আলমারির পেছনে বাদিকের দেয়ালে একটা ছোট্ট দরজা আছে। কেউ জানে না, কিন্তু সেখানে উনি সব গোপন কাগজপত্র রাখেন। এবার উনি কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন। যেদিন উনি যাবেন সেদিন তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, আমিও। সুমনাকে আমরা হারাব। কিন্তু এখন তুমি এটা বদলাতে পারো। 3 দিন পর সকাল 6টায় বাবা বাড়ি থেকে বের হবেন। সেদিন উনি মুম্বাই যাচ্ছেন না, যেমন বলেছেন। উনি কলকাতার বাইরে একটা বাড়িতে যাচ্ছেন, যেখানে উনার আসল পরিবার থাকে। এই যাত্রায় উনি ফিরে আসবেন, কিন্তু 3 মাস পর আর আসবেন না। তোমাকে সেই বাড়ি দেখতে হবে। সেজন্য উনার পেছনে যেতে হবে। অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু জেনে নাও, যদি তুমি এখনই না জানো, পরে আরও বেশি কষ্ট পাবে। ভবিষ্যৎ থেকে তোমার ছেলে, অভিজিৎ। পুনশ্চ, মা, তোমাকে আরও একটা কথা বলতে ভুলে গেছি। জানো কেন তোমরা সুমনাকে খুঁজে পাওনি? কারণ সুমনা আসলে বাবার অন্য পরিবারের মেয়ে। তোমার মেয়ে নয়। তোমাকে কখনো বলা হয়নি যে সুমনা দত্তক নেওয়া। এটা বাবার সবচেয়ে বড় মিথ্যা। যখন উনি সুমনাকে নিয়ে চলে যাবেন, বলবেন সুমনা উনার আসল পরিবারে ফিরে যাচ্ছে গিয়ে। আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম। এটা সত্যি হতে পারে না। আমি সমীরকে চিনি, 19 বছর ধরে আমরা বিবাহিত। গিনি এরকম করতে পারেন না। সুমনা আমার মেয়ে নয়। এ কি পাগলামি! কি হয়েছে মা? তুমি ফ্যাকাশে হয়ে গেছ। অভিজিৎ আমার দিকে চিন্তিত হয়ে তাকাল। আমি তাকে চিঠিটা দিলাম। ও পড়ল, তারপর বলল, এটা কি সত্যি হতে পারে মা? বাবা এমন করতে পারেন? সুমনা আমার বোন নয়। অভি, এটা পাগলামি। কেউ আমাদের সাথে বিকৃত রকমের মজা করছে। সুমনা আমার মেয়ে, আমি নিজে ওকে জন্ম দিয়েছি গু। তাহলে কে এসব করছে? এবং কেন? আমরা দুজনেই ভয় পেয়ে গেছি। এই সময় আমার ফোন বেজে উঠল। সমীর। আমি ফোন ধরলাম। অনামিকা, আমি কাল ফিরব না। আরও 3 দিন লাগবে কি? তার কণ্ঠ শোনালো একটু অদ্ভুত। ঠিক আছে, আমি বললাম, ভেতরে ভেতরে কাঁপতে থাকলাম। ফোন রেখে আমি অভিজিৎকে দেখলাম। ও বলল, মা, আমি বাবার ঘরে যাচ্ছি। আমি দেখব ওই গোপন দরজাটা আছে কিনা ঘি। অভি, না। এটা ভুল। মা, আমাদের জানতে হবে। যদি না থাকে তাহলে এটা একটা মজা। কিন্তু যদি থাকে গু। অভিজিৎ সমীরের ঘরে গেল। আমি অস্থির হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ও ফিরে এলো, হাতে কয়েকটা কাগজ। মা, অভিজিৎ কাপা গলায় বলল, তুমি আসতে হবে। আমি ওই দরজাটা পেয়েছি গু। আমরা দুজনে সমীরের ঘরে গেলাম। আলমারি সরিয়ে দেখি, সত্যিই একটা ছোট দরজা। অভিজিৎ সেটা খুলেছে, ভেতরে একটা ছোট্ট তাক। তাকে কিছু কাগজপত্র, একটা ফোল্ডার, একটা ডায়েরি এবং কিছু ছবি। অভিজিৎ ফোল্ডারটা খুলে দেখাল, সেখানে সমীরের আরেকটি বিয়ের কাগজপত্র। সেই মহিলার নাম অঞ্জলি। তারিখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বিয়ের 2 বছর আগে উনি অঞ্জলিকে বিয়ে করেছেন। তারপর কয়েকটি ছবি, সমীর, অঞ্জলি এবং একটি ছোট্ট মেয়ে। মা, এই মেয়েটা এ কি সুমনা? অভিজিৎ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি ভালো করে দেখলাম। ছবিটা অনেক পুরনো, কিন্তু হ্যাঁ, এটা সুমনা। আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এটা সম্ভব কিভাবে? ডায়েরিটা খুলে আমরা দেখলাম সমীরের হাতের লেখা। আজ অনামিকাকে বললাম সুমনা জন্মের পর উনি কোমায় ছিলেন, কিছু মনে নেই। উনি বিশ্বাস করলেন। আরও কিছুদিন এভাবে চালাতে হবে। অঞ্জলি জোর দিচ্ছে সুমনাকে ফিরিয়ে নিতে। আমি আর কতদিন দুদিকে চালাব? বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যাকে আমি বিশ্বাস করতাম, যার সাথে আমি সারাটা জীবন কাটিয়েছি, তিনি আমাকে এভাবে প্রতারণা করেছেন। সুমনা আমার মেয়ে নয়। কিন্তু আমি ওকে জন্ম দিয়েছি। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, তুমি স্থির হও। আমরা বাড়ি থেকে বেরোব এখন। কোথায় যাব? আমি শূন্য দৃষ্টিতে জিজ্ঞেস করলাম। মাসির বাড়ি। তোমার ফোন নাও, টাকা নাও। আমরা এখানে থাকব না। বাবা কাল ফিরবেন না, কিন্তু আমরা এখানেও থাকব না গি। আমি রোবটের মতো অভিজিতের কথা মেনে চললাম। কিছু কাপড় চোপড় নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অভিজিৎ সুমনাকে স্কুল থেকে তুলে নিল। আমার বোনের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে আমি সব বললাম আমার বোন পূর্ণিমাকে। সে বিশ্বাস করেনি প্রথমে, কিন্তু আমি তাকে ছবি, কাগজপত্র দেখালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল।
আমি জানতাম সমীর ভালো না, কিন্তু এতটা। এটা তো অবিশ্বাস্য, পূর্ণিমা বলল। দিদি, আমি কি করব এখন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। পুলিশে যাবে, অবশ্যই। কিন্তু আমার মনে একটা ভয় ছিল, সুমনাকে হারাব। যদি সত্যিই সুমনা আমার মেয়ে না হয়, পুলিশ কি ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সুমনা আমাকেই মা বলে জানে, আমিও ওকে নিজের মেয়ে হিসেবেই লালন পালন করেছি। রাত গভীর হল, কিন্তু আমার ঘুম আসেনি। অভিজিৎ এলো আমার ঘরে। মা, আমাদের ঘড়িটা দেখতে হবে। এখন থেমে গেছে গু। আমরা ঘড়িটা দেখলাম, সত্যিই থেমে গেছে। এখন ফটোটা দেখার পালা। অভিজিৎ ফটোফ্রেমটা খুলল। ভেতরে একটা ছবি, আমাদের পরিবারের, আমি, সমীর, অভিজিৎ এবং সুমনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির পেছনে তারিখ লেখা 5ই অক্টোবর 2026। সেদিনই তো বাক্সের পেছনে লেখা ছিল। ছবির পেছনে আরও লেখা ছিল, আমাদের শেষ ছবি। অভিজিতের সময় যন্ত্র সফল হবার পর তোলা গু। অভি, তুমি সত্যিই সময় যন্ত্র আবিষ্কার করবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিভাবে জানব? এটা তো ভবিষ্যতের কথা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই বাক্সটা ভবিষ্যৎ থেকে এসেছে, আমাদের সতর্ক করতে গু। সকালে আমরা সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। 3 দিন পর, সমীর যেদিন বাড়ি থেকে বেরোবেন, আমরা তার পেছনে যাব। সত্যিটা জানতে চাই আমরা। সেদিন সকাল 6টায় আমরা দেখলাম সমীর বাড়ি থেকে বেরোচ্ছেন। আমরা অভিজিতের বন্ধুর গাড়ি নিয়ে তার পেছনে চললাম। সমীর শহরের বাইরে চলে গেলেন, একটা ছোট গ্রামে। সেখানে একটা সুন্দর কুটির বাড়ি। আমরা দূর থেকে দেখলাম, এক মহিলা এবং একটি ছোট ছেলে, প্রায় 5 বছর বয়সী, সমীরকে অভ্যর্থনা জানাল। সমীর তাদের জড়িয়ে ধরলেন, যেন তিনি বহুদিন পর বাড়ি ফিরেছেন। মা, দেখেছ? অভিজিৎ ফিসফিস করে বলল। বাবার আরেকটা সংসার। আরেকটা ছেলেও আছে। আমার কান্না পেয়ে গেল। সত্যিই সমীর আমাদের ধোঁকা দিয়েছেন। চিঠিতে যা লেখা ছিল, সবই সত্যি। আমরা বাড়ি ফিরলাম। এবার আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বোন আমার সাথে গেল। আমরা সব বললাম, সব প্রমাণ দেখালাম। 1 মাস পর আদালতে কেস শুরু হল। বিচারক সুমনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন। ফলাফল যখন এলো, সবাই অবাক, সুমনা আসলেই আমার মেয়ে। সমীরের সাথে অঞ্জলির মেয়ে নয়। তবে কিভাবে? অঞ্জলি আদালতে সত্যিটা বলল, সমীর তাকে বলেছিলেন যে আমি সুমনার জন্মের সময় কোমায় ছিলাম, কিছু মনে নেই। তাই সুমনা যে আমার মেয়ে সেটা আমাকে বলা হয়নি। আসলে সুমনা সমীর এবং আমার মেয়ে, কিন্তু সমীর অঞ্জলিকে বলেছিলেন সুমনা তার, অঞ্জলির মেয়ে। এভাবে তিনি 2 সংসার চালিয়ে গেছেন। আদালত সমীরকে বিগামির জন্য দোষী সাব্যস্ত করল। তার আগে উনি দেশ ছেড়ে পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছিল। সমীরকে জেল হল। অঞ্জলির সাথে উনার ছেলেকে আমি আমার বাড়িতে থাকার আমন্ত্রণ জানালাম। অঞ্জলিও প্রতারিত, ঠিক আমার মতো। 2 বছর পর, 2026 সালের 5ই অক্টোবর, অভিজিৎ তার কলেজের ল্যাবে একটা আবিষ্কার করল, অতীতে বার্তা পাঠানোর একটি যন্ত্র। সেদিন আমরা সবাই মিলে একটা ছবি তুললাম, আমি, অভিজিৎ, সুমনা, অঞ্জলি এবং তার ছেলে রোহন। একটা নতুন পরিবার। সেদিন রাতে অভিজিৎ তার যন্ত্র ব্যবহার করে সেই পুরনো বাক্সটা অতীতে পাঠিয়ে দিল, ঠিক 2 বছর আগে। এবং এইভাবে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করলাম। সমাপ্ত। এটা বলবে বেঁচে থাকব? আমি তো সকাল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করছি। অভিজিৎ ঠিকই বলেছে, কিন্তু আমার মনে ভয় ঢুকে গেছে। তোমার বাবাকে ফোন করি? না মা, বাবা এখন মুম্বাই যে। ওনাকে চিন্তা করিও না। চলো আমরা চাবি খুঁজি। হয়তো গ্যারেজেই আছে গি। আমরা গ্যারেজে গেলাম। পুরনো জিনিসপত্রের স্তূপ। বহুদিন এদিকে কেউ আসেনি। আমি আমার স্বামীকে বলেছিলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু কখনই সময় হয়নি। অভিজিৎ আমাকে সেই কোণটা দেখালো যেখান থেকে সে বাক্সটা পেয়েছে। সেখানে একটা পুরনো আলমারি, তার পেছনে একটা ফাঁকা জায়গা। সন্ধান করতে করতে আমরা সেখানেই পেলাম একটা ছোট্ট চাবি, তার সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, যখন সময় হবে তখনই খোলো। এটা কি তোমার হাতের লেখা? অভিজিৎ জিজ্ঞেস করল। না, এটাও আমার লেখা নয় গিয়ে। আমি হাত কাঁপতে শুরু করল। অভি, আমার ভয় করছে। এসব কি? অভিজিৎ আমার হাত ধরল। মা, ভয় পেও না। এটা হয়তো কোনো মজা।
তুমি জানো আমার বন্ধুরা কত কিছু করে কি, কিন্তু আমার মনে হলো না এটা কোনো মজা। আমরা বাড়ি ফিরে এলাম চাবি নিয়ে। বাক্সটা খোলার আগে আমি ফোনটা হাতে নিলাম। কাকে ফোন করছো, মা? তোমার বাবাকে। আমি নিশ্চিত করতে চাই ইনি এর সাথে জড়িত কিনা। হতে পারে উনি তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছেন গু। কিন্তু সমীরের ফোন বন্ধ ছিল। আমি একটা মেসেজ পাঠালাম, বাড়িতে একটা রহস্যময় বাক্স পেয়েছি। এটা কি তুমি রেখেছ? জবাব এলো সাথে সাথে, কোনো বাক্স? কি আছে তাতে? আমরা দুজনেই বুঝলাম সমীর এর সাথে জড়িত নয়। এবার বাক্স খোলার পালা। অভিজিৎ চাবি ঢুকিয়ে ঘোরাল। একটা ক্লিক শব্দে তালা খুলে গেল। আমরা দুজনেই উৎসুক হয়ে বাক্সটা খুললাম। ভিতরে ছিল একটা পুরনো দিনলিপি যার উপরে লেখা ঘু অভিজিৎ সেন গু। 2 একটা এনভেলপ যার উপরে লেখা ঘু অনামিকা সেন গু। 3 একটা ঘড়ি যা এখনও চলছে কিন্তু উল্টো দিকে। 4 একটা ফটোফ্রেম কিন্তু ছবিটা ভিতরে উল্টো করে রাখা। 5 একটা ছোট ডায়েরি যার উপরে লেখা গু সাবধান ভবিষ্যৎ গি। অভিজিৎ ডায়েরিটা তুলে নিল, মা আগে এটা দেখি গু। আমি বাধা দিলাম, না অভি। আমি নিশ্চিত নই এটা খোলা উচিত কিনা। এসব জিনিস খুব অদ্ভুত লাগছে আমার কাছে গু। মা, কেউ আমাদের সাথে মজা করছে। আমি দেখব কে করছে। অভিজিৎ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় অতীতের আমি। তুমি যেটা দেখেছ সেটা সম্ভব। হ্যাঁ, আমি তোমার ভবিষ্যৎ থেকে লিখছি। যদি তুমি এই চিঠি পাও তাহলে আমার প্রযোগ সফল হয়েছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে করতেই হবে। কারণ আমাদের পরিবারের জীবনের উপর নির্ভর করছে। আমি অভিজিৎ সেন 2026 সাল থেকে এই বার্তা পাঠাচ্ছি। আমার বয়স এখন 21। আমি সময় ভ্রমণের একটি পদ্ধতি আবিষ্কার করেছি। জিনিসপত্র পাঠাতে পারি অতীতে, কিন্তু মানুষ নয়। তোমাকে সতর্ক করতে চাই, আমাদের পরিবার বিপদে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এই ডায়েরি খুলেছ, মানে তুমি আমার সাহায্যের জন্য প্রস্তুত। ডায়েরির পরের পাতাগুলো পড়ো। সব নির্দেশ মেনে চলো। সময় কম। মাকে তার এনভেলপ দাও। ফটোফ্রেমের ছবি এখনও দেখো না। ঠিক সময়ে দেখতে হবে। ঘড়িটা উল্টো দিকে চলছে কারণ এটা সময় গণনা করছে। যখন এটা থেমে যাবে তখনই ফটো দেখবে। তার আগে নয়। আমি তোমার ভবিষ্যৎ, তুমি আমার অতীত। আমরা একই ব্যক্তি। বিশ্বাস করো। আমি অবাক হয়ে এই লেখা পড়লাম। এটা হাসির মতো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। অভিজিতের হাতের লেখার সাথে এই লেখা অবিকল মিলে যাচ্ছিল। অভি, এটা কি তুমি লিখেছ? অভিজিৎ মাথা নাড়ল, না মা, এটা আমার হাতের লেখার মতোই, কিন্তু আমি লিখিনি। আমি শপথ করে বলতে পারি। আমি সেই এনভেলপটা হাতে নিলাম। আমার নাম লেখা। খুলে দেখলাম ভিতরে একটা চিঠি। প্রিয় মা, আমি জানি তুমি ভয় পেয়েছ। কিন্তু এটা সত্যি। আমি তোমার ছেলে অভিজিৎ, ভবিষ্যৎ থেকে লিখছি। তুমি সব সময় বলতে যদি সময় ফিরিয়ে নিতে পারতে তাহলে কিছু ভুল ঠিক করতে। এখন সেই সুযোগ এসেছে। তোমাকে একটা ভয়ঙ্কর সত্য বলতে হবে। বাবা সৎ নয়। আগামী 3 মাসের মধ্যে উনি তোমাকে ছেড়ে চলে যাবেন। সুমনাকে নিয়ে। উনি বহুদিন ধরে আমাদের ঠকাচ্ছেন। তোমাদের বিয়ের আগে থেকেই উনার আরেকটা পরিবার আছে। তুমি বিশ্বাস করবে না, জানি। সেজন্যই প্রমাণ দিয়েছি। বাবার ঘরে আলমারির পেছনে বাদিকের দেয়ালে একটা ছোট্ট দরজা আছে। কেউ জানে না, কিন্তু সেখানে উনি সব গোপন কাগজপত্র রাখেন। এবার উনি কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন। যেদিন উনি যাবেন সেদিন তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, আমিও। সুমনাকে আমরা হারাব। কিন্তু এখন তুমি এটা বদলাতে পারো। 3 দিন পর সকাল 6টায় বাবা বাড়ি থেকে বের হবেন। সেদিন উনি মুম্বাই যাচ্ছেন না, যেমন বলেছেন। উনি কলকাতার বাইরে একটা বাড়িতে যাচ্ছেন যেখানে উনার আসল পরিবার থাকে। এই যাত্রায় উনি ফিরে আসবেন, কিন্তু 3 মাস পর আর আসবেন না। তোমাকে সেই বাড়ি দেখতে হবে। সেজন্য উনার পেছনে যেতে হবে। অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু জেনে নাও, যদি তুমি এখনই না জানো পরে আরও বেশি কষ্ট পাবে। ভবিষ্যৎ থেকে তোমার ছেলে অভিজিৎ। পুনশ্চ মা, তোমাকে আরও একটা কথা বলতে ভুলে গেছি। জানো কেন তোমরা সুমনাকে খুঁজে পাওনি? কারণ সুমনা আসলে বাবার অন্য পরিবারের মেয়ে।
তোমার মেয়ে নয়। তোমাকে কখনো বলা হয়নি যে সুমনা দত্তক নেওয়া। এটা বাবার সবচেয়ে বড় মিথ্যা। যখন উনি সুমনাকে নিয়ে চলে যাবেন বলবেন সুমনা উনার আসল পরিবারে ফিরে যাচ্ছে গিয়ে। আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম। এটা সত্যি হতে পারে না। আমি সমীরকে চিনি, 19 বছর ধরে আমরা বিবাহিত। গিনি এরকম করতে পারেন না। সুমনা আমার মেয়ে নয়। এ কি পাগলামি! কি হয়েছে মা? তুমি ফ্যাকাশে হয়ে গেছ। অভিজিৎ আমার দিকে চিন্তিত হয়ে তাকাল। আমি তাকে চিঠিটা দিলাম। ও পড়ল, তারপর বলল, এটা কি সত্যি হতে পারে মা? বাবা এমন করতে পারেন? সুমনা আমার বোন নয়। অভি, এটা পাগলামি। কেউ আমাদের সাথে বিকৃত রকমের মজা করছে। সুমনা আমার মেয়ে, আমি নিজে ওকে জন্ম দিয়েছি গু। তাহলে কে এসব করছে? এবং কেন? আমরা দুজনেই ভয় পেয়ে গেছি। এই সময় আমার ফোন বেজে উঠল। সমীর। আমি ফোন ধরলাম। অনামিকা, আমি কাল ফিরব না। আরও 3 দিন লাগবে কি? তার কণ্ঠ শোনাল একটু অদ্ভুত। ঠিক আছে, আমি বললাম, ভেতরে ভেতরে কাঁপতে থাকলাম। ফোন রেখে আমি অভিজিৎকে দেখলাম। ও বলল, মা, আমি বাবার ঘরে যাচ্ছি। আমি দেখব ওই গোপন দরজাটা আছে কিনা ঘি। অভি, না। এটা ভুল। মা, আমাদের জানতে হবে। যদি না থাকে তাহলে এটা একটা মজা। কিন্তু যদি থাকে গু। অভিজিৎ সমীরের ঘরে গেল। আমি অস্থির হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ও ফিরে এলো, হাতে কয়েকটা কাগজ। মা, অভিজিৎ কাপা গলায় বলল, তুমি আসতে হবে। আমি ওই দরজাটা পেয়েছি গু। আমরা দুজনে সমীরের ঘরে গেলাম। আলমারি সরিয়ে দেখি, সত্যিই একটা ছোট দরজা। অভিজিৎ সেটা খুলেছে, ভেতরে একটা ছোট্ট তাক। তাকে কিছু কাগজপত্র, একটা ফোল্ডার, একটা ডায়েরি এবং কিছু ছবি। অভিজিৎ ফোল্ডারটা খুলে দেখাল, সেখানে সমীরের আরেকটি বিয়ের কাগজপত্র। সেই মহিলার নাম অঞ্জলি। তারিখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বিয়ের 2 বছর আগে উনি অঞ্জলিকে বিয়ে করেছেন। তারপর কয়েকটি ছবি, সমীর, অঞ্জলি এবং একটি ছোট্ট মেয়ে। মা, এই মেয়েটা এ কি সুমনা? অভিজিৎ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি ভালো করে দেখলাম। ছবিটা অনেক পুরনো, কিন্তু হ্যাঁ, এটা সুমনা। আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এটা সম্ভব কিভাবে? ডায়েরিটা খুলে আমরা দেখলাম সমীরের হাতের লেখা। আজ অনামিকাকে বললাম সুমনা জন্মের পর উনি কোমায় ছিলেন, কিছু মনে নেই। উনি বিশ্বাস করলেন। আরও কিছুদিন এভাবে চালাতে হবে। অঞ্জলি জোর দিচ্ছে সুমনাকে ফিরিয়ে নিতে। আমি আর কতদিন দুদিকে চালাব? বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যাকে আমি বিশ্বাস করতাম, যার সাথে আমি সারাটা জীবন কাটিয়েছি, তিনি আমাকে এভাবে প্রতারণা করেছেন। সুমনা আমার মেয়ে নয়। কিন্তু আমি ওকে জন্ম দিয়েছি। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, তুমি স্থির হও। আমরা বাড়ি থেকে বেরোব এখন। কোথায় যাব? আমি শূন্য দৃষ্টিতে জিজ্ঞেস করলাম। মাসির বাড়ি। তোমার ফোন নাও, টাকা নাও। আমরা এখানে থাকব না। বাবা কাল ফিরবেন না, কিন্তু আমরা এখানেও থাকব না গি। আমি রোবটের মতো অভিজিতের কথা মেনে চললাম। কিছু কাপড় চোপড় নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অভিজিৎ সুমনাকে স্কুল থেকে তুলে নিল। আমার বোনের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে আমি সব বললাম আমার বোন পূর্ণিমাকে। সে বিশ্বাস করেনি প্রথমে, কিন্তু আমি তাকে ছবি, কাগজপত্র দেখালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানতাম সমীর ভালো না, কিন্তু এতটা। এটা তো অবিশ্বাস্য, পূর্ণিমা বলল। দিদি, আমি কি করব এখন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। পুলিশে যাবে অবশ্যই। কিন্তু আমার মনে একটা ভয় ছিল, সুমনাকে হারাব। যদি সত্যি সুমনা আমার মেয়ে না হয়, পুলিশ কি ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সুমনা আমাকেই মা বলে জানে, আমিও ওকে নিজের মেয়ে হিসেবেই লালন পালন করেছি। রাত গভীর হল, কিন্তু আমার ঘুম আসেনি। অভিজিৎ এলো আমার ঘরে। মা, আমাদের ঘড়িটা দেখতে হবে। এখন থেমে গেছে গু। আমরা ঘড়িটা দেখলাম, সত্যিই থেমে গেছে। এখন ফটোটা দেখার পালা। অভিজিৎ ফটোফ্রেমটা খুলল। ভেতরে একটা ছবি, আমাদের পরিবারের, আমি, সমীর, অভিজিৎ এবং সুমনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির পেছনে তারিখ লেখা, 5ই অক্টোবর 2026। সেদিনই তো বাক্সের পেছনে লেখা ছিল। ছবির পেছনে আরও লেখা ছিল, আমাদের শেষ ছবি। অভিজিতের সময় যন্ত্র সফল হবার পর তোলা গু।
অভি, তুমি সত্যিই সময় যন্ত্র আবিষ্কার করবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিভাবে জানব? এটা তো ভবিষ্যতের কথা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই বাক্সটা ভবিষ্যৎ থেকে এসেছে আমাদের সতর্ক করতে। সকালে আমরা সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। 3 দিন পর সমীর যেদিন বাড়ি থেকে বেরোবেন, আমরা তার পেছনে যাব। সত্যিটা জানতে চাই আমরা। সেদিন সকাল 6টায় আমরা দেখলাম সমীর বাড়ি থেকে বেরোচ্ছেন। আমরা অভিজিতের বন্ধুর গাড়ি নিয়ে তার পেছনে চললাম। সমীর শহরের বাইরে চলে গেলেন একটা ছোট গ্রামে। সেখানে একটা সুন্দর কুটির বাড়ি। আমরা দূর থেকে দেখলাম এক মহিলা এবং একটি ছোট ছেলে, প্রায় 5 বছর বয়সী, সমীরকে অভ্যর্থনা জানাল। সমীর তাদের জড়িয়ে ধরলেন, যেন তিনি বহুদিন পর বাড়ি ফিরেছেন। মা, দেখেছ? অভিজিৎ ফিসফিস করে বলল। বাবার আরেকটা সংসার, আরেকটা ছেলেও আছে। আমার কান্না পেয়ে গেল। সত্যিই সমীর আমাদের ধোঁকা দিয়েছেন। চিঠিতে যা লেখা ছিল সবই সত্যি। আমরা বাড়ি ফিরলাম। এবার আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বোন আমার সাথে গেল। আমরা সব বললাম, সব প্রমাণ দেখালাম। 1 মাস পর আদালতে কেস শুরু হল। বিচারক সুমনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন। ফলাফল যখন এলো সবাই অবাক, সুমনা আসলেই আমার মেয়ে। সমীরের সাথে অঞ্জলির মেয়ে নয়। তবে কিভাবে? অঞ্জলি আদালতে সত্যিটা বলল। সমীর তাকে বলেছিলেন যে আমি সুমনার জন্মের সময় কোমায় ছিলাম, কিছু মনে নেই। তাই সুমনা যে আমার মেয়ে সেটা আমাকে বলা হয়নি। আসলে সুমনা সমীর এবং আমার মেয়ে, কিন্তু সমীর অঞ্জলিকে বলেছিলেন সুমনা তার, অঞ্জলির মেয়ে। এভাবে তিনি 2 সংসার চালিয়ে গেছেন। আদালত সমীরকে বিগামির জন্য দোষী সাব্যস্ত করল। তার আগে উনি দেশ ছেড়ে পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছিল। সমীরকে জেল হল। অঞ্জলির সাথে উনার ছেলেকে আমি আমার বাড়িতে থাকার আমন্ত্রণ জানালাম। অঞ্জলিও প্রতারিত, ঠিক আমার মতো। 2 বছর পর 2026 সালের 5ই অক্টোবর অভিজিৎ তার কলেজের ল্যাবে একটা আবিষ্কার করল, অতীতে বার্তা পাঠানোর একটি যন্ত্র। সেদিন আমরা সবাই মিলে একটা ছবি তুললাম, আমি, অভিজিৎ, সুমনা, অঞ্জলি এবং তার ছেলে রোহন। একটা নতুন পরিবার। সেদিন রাতে অভিজিৎ তার যন্ত্র ব্যবহার করে সেই পুরনো বাক্সটা অতীতে পাঠিয়ে দিল, ঠিক 2 বছর আগে। এবং এইভাবে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করলাম। সমাপ্ত। এটা বেঁচে থাকব? আমি তো সকাল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করছি। অভিজিৎ ঠিকই বলেছে, কিন্তু আমার মনে ভয় ঢুকে গেছে। তোমার বাবাকে ফোন করি? না মা, বাবা এখন মুম্বাই যে। ওনাকে চিন্তা করিও না। চলো আমরা চাবি খুঁজি। হয়তো গ্যারেজেই আছে। আমরা গ্যারেজে গেলাম। পুরনো জিনিসপত্রের স্তূপ। বহুদিন এদিকে কেউ আসেনি। আমি আমার স্বামীকে বলেছিলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু কখনই সময় হয়নি। অভিজিৎ আমাকে সেই কোণটা দেখালো যেখান থেকে সে বাক্সটা পেয়েছে। সেখানে একটা পুরনো আলমারি, তার পেছনে একটা ফাঁকা জায়গা। সন্ধান করতে করতে আমরা সেখানেই পেলাম একটা ছোট্ট চাবি, তার সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, যখন সময় হবে তখনই খোলো। এটা কি তোমার হাতের লেখা? অভিজিৎ জিজ্ঞেস করল। না, এটাও আমার লেখা নয়। আমি হাত কাঁপতে শুরু করল। অভি, আমার ভয় করছে। এসব কি? অভিজিৎ আমার হাত ধরল। মা, ভয় পেও না। এটা হয়তো কোনো মজা। তুমি জানো আমার বন্ধুরা কত কিছু করে। কিন্তু আমার মনে হলো না এটা কোনো মজা। আমরা বাড়ি ফিরে এলাম চাবি নিয়ে। বাক্সটা খোলার আগে আমি ফোনটা হাতে নিলাম। কাকে ফোন করছো মা? তোমার বাবাকে। আমি নিশ্চিত করতে চাই ইনি এর সাথে জড়িত কিনা। হতে পারে উনি তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছেন। কিন্তু সমীরের ফোন বন্ধ ছিল। আমি একটা মেসেজ পাঠালাম, বাড়িতে একটা রহস্যময় বাক্স পেয়েছি। এটা কি তুমি রেখেছ? জবাব এলো সাথে সাথে, কোনো বাক্স। কি আছে তাতে? আমরা দুজনেই বুঝলাম সমীর এর সাথে জড়িত নয়। এবার বাক্স খোলার পালা। অভিজিৎ চাবি ঢুকিয়ে ঘোরাল। একটা ক্লিক শব্দে তালা খুলে গেল। আমরা দুজনেই উৎসুক হয়ে বাক্সটা খুললাম। ভিতরে ছিল একটা পুরনো দিনলিপি, যার উপরে লেখা অভিজিৎ সেন। 2 একটা এনভেলপ, যার উপরে লেখা অনামিকা সেন। 3 একটা ঘড়ি, যা এখনো চলছে কিন্তু উল্টো দিকে।
4 একটা ফটোফ্রেম, কিন্তু ছবিটা ভিতরে উল্টো করে রাখা। 5 একটা ছোট ডায়েরি, যার উপরে লেখা সাবধান ভবিষ্যৎ। অভিজিৎ ডায়েরিটা তুলে নিল। মা, আগে এটা দেখি গু। আমি বাধা দিলাম, না অভি। আমি নিশ্চিত নই এটা খোলা উচিত কিনা। এসব জিনিস খুব অদ্ভুত লাগছে আমার কাছে গু। মা, কেউ আমাদের সাথে মজা করছে। আমি দেখব কে করছে। অভিজিৎ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় অতীতের আমি। তুমি যেটা দেখেছ সেটা সম্ভব। হ্যাঁ, আমি তোমার ভবিষ্যৎ থেকে লিখছি। যদি তুমি এই চিঠি পাও, তাহলে আমার প্রযোগ সফল হয়েছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে করতেই হবে। কারণ আমাদের পরিবারের জীবনের উপর নির্ভর করছে। আমি অভিজিৎ সেন 2026 সাল থেকে এই বার্তা পাঠাচ্ছি। আমার বয়স এখন 21। আমি সময় ভ্রমণের একটি পদ্ধতি আবিষ্কার করেছি। জিনিসপত্র পাঠাতে পারি অতীতে, কিন্তু মানুষ নয়। তোমাকে সতর্ক করতে চাই, আমাদের পরিবার বিপদে। আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এই ডায়েরি খুলেছ, মানে তুমি আমার সাহায্যের জন্য প্রস্তুত। ডায়েরির পরের পাতাগুলো পড়ো। সব নির্দেশ মেনে চলো। সময় কম। মাকে তার এনভেলপ দাও। ফটোফ্রেমের ছবি এখনও দেখো না। ঠিক সময়ে দেখতে হবে। ঘড়িটা উল্টো দিকে চলছে, কারণ এটা সময় গণনা করছে। যখন এটা থেমে যাবে, তখনই ফটো দেখবে। তার আগে নয়। আমি তোমার ভবিষ্যৎ, তুমি আমার অতীত। আমরা একই ব্যক্তি। বিশ্বাস করো। আমি অবাক হয়ে এই লেখা পড়লাম। এটা হাসির মতো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। অভিজিতের হাতের লেখার সাথে এই লেখা অবিকল মিলে যাচ্ছিল। অভি, এটা কি তুমি লিখেছ? অভিজিৎ মাথা নাড়ল। না মা, এটা আমার হাতের লেখার মতোই, কিন্তু আমি লিখিনি। আমি শপথ করে বলতে পারি। আমি সেই এনভেলপটা হাতে নিলাম। আমার নাম লেখা। খুলে দেখলাম ভিতরে একটা চিঠি। প্রিয় মা, আমি জানি তুমি ভয় পেয়েছ। কিন্তু এটা সত্যি। আমি তোমার ছেলে অভিজিৎ, ভবিষ্যৎ থেকে লিখছি। তুমি সব সময় বলতে, যদি সময় ফিরিয়ে নিতে পারতে, তাহলে কিছু ভুল ঠিক করতে। এখন সেই সুযোগ এসেছে। তোমাকে একটা ভয়ঙ্কর সত্য বলতে হবে। বাবা সৎ নয়। আগামী 3 মাসের মধ্যে উনি তোমাকে ছেড়ে চলে যাবেন। সুমনাকে নিয়ে। উনি বহুদিন ধরে আমাদের ঠকাচ্ছেন। তোমাদের বিয়ের আগে থেকেই উনার আরেকটা পরিবার আছে। তুমি বিশ্বাস করবে না, জানি। সেজন্যই প্রমাণ দিয়েছি। বাবার ঘরে আলমারির পেছনে বাদিকের দেয়ালে একটা ছোট্ট দরজা আছে। কেউ জানে না, কিন্তু সেখানে উনি সব গোপন কাগজপত্র রাখেন। এবার উনি কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন। যেদিন উনি যাবেন, সেদিন তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, আমিও। সুমনাকে আমরা হারাব। কিন্তু এখন তুমি এটা বদলাতে পারো। 3 দিন পর সকাল 6টায় বাবা বাড়ি থেকে বের হবেন। সেদিন উনি মুম্বাই যাচ্ছেন না, যেমন বলেছেন। উনি কলকাতার বাইরে একটা বাড়িতে যাচ্ছেন, যেখানে উনার আসল পরিবার থাকে। এই যাত্রায় উনি ফিরে আসবেন, কিন্তু 3 মাস পর আর আসবেন না। তোমাকে সেই বাড়ি দেখতে হবে। সেজন্য উনার পেছনে যেতে হবে। অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু জেনে নাও, যদি তুমি এখনই না জানো, পরে আরও বেশি কষ্ট পাবে। ভবিষ্যৎ থেকে তোমার ছেলে অভিজিৎ। পুনশ্চ মা, তোমাকে আরও একটা কথা বলতে ভুলে গেছি। জানো কেন তোমরা সুমনাকে খুঁজে পাওনি? কারণ সুমনা আসলে বাবার অন্য পরিবারের মেয়ে। তোমার মেয়ে নয়। তোমাকে কখনো বলা হয়নি যে সুমনা দত্তক নেওয়া। এটা বাবার সবচেয়ে বড় মিথ্যা। যখন উনি সুমনাকে নিয়ে চলে যাবেন, বলবেন সুমনা উনার আসল পরিবারে ফিরে যাচ্ছে গিয়ে। আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম। এটা সত্যি হতে পারে না। আমি সমীরকে চিনি, 19 বছর ধরে আমরা বিবাহিত। গিনি এরকম করতে পারেন না। সুমনা আমার মেয়ে নয়। এ কি পাগলামি! কি হয়েছে মা? তুমি ফ্যাকাশে হয়ে গেছ। অভিজিৎ আমার দিকে চিন্তিত হয়ে তাকাল। আমি তাকে চিঠিটা দিলাম। ও পড়ল, তারপর বলল, এটা কি সত্যি হতে পারে মা? বাবা এমন করতে পারেন? সুমনা আমার বোন নয়। অভি, এটা পাগলামি। কেউ আমাদের সাথে বিকৃত রকমের মজা করছে। সুমনা আমার মেয়ে, আমি নিজে ওকে জন্ম দিয়েছি গু। তাহলে কে এসব করছে? এবং কেন? আমরা দুজনেই ভয় পেয়ে গেছি। এই সময় আমার ফোন বেজে উঠল। সমীর। আমি ফোন ধরলাম।
অনামিকা, আমি কাল ফিরব না। আরও 3 দিন লাগবে কি? তার কণ্ঠ শোনালো একটু অদ্ভুত। ঠিক আছে, আমি বললাম, ভেতরে ভেতরে কাঁপতে থাকলাম। ফোন রেখে আমি অভিজিৎকে দেখলাম। ও বলল, মা, আমি বাবার ঘরে যাচ্ছি। আমি দেখব ওই গোপন দরজাটা আছে কিনা। অভি, না, এটা ভুল। মা, আমাদের জানতে হবে। যদি না থাকে তাহলে এটা একটা মজা, কিন্তু যদি থাকে। অভিজিৎ সমীরের ঘরে গেল। আমি অস্থির হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ও ফিরে এলো, হাতে কয়েকটা কাগজ। মা, অভিজিৎ কাপা গলায় বলল, তুমি আসতে হবে। আমি ওই দরজাটা পেয়েছি। আমরা দুজনে সমীরের ঘরে গেলাম। আলমারি সরিয়ে দেখি, সত্যিই একটা ছোট দরজা। অভিজিৎ সেটা খুলেছে, ভেতরে একটা ছোট্ট তাক। তাকে কিছু কাগজপত্র, একটা ফোল্ডার, একটা ডায়েরি এবং কিছু ছবি। অভিজিৎ ফোল্ডারটা খুলে দেখালো, সেখানে সমীরের আরেকটি বিয়ের কাগজপত্র। সেই মহিলার নাম অঞ্জলি। তারিখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বিয়ের 2 বছর আগে উনি অঞ্জলিকে বিয়ে করেছেন। তারপর কয়েকটি ছবি, সমীর, অঞ্জলি এবং একটি ছোট্ট মেয়ে। মা, এই মেয়েটা এ কি সুমনা? অভিজিৎ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি ভালো করে দেখলাম। ছবিটা অনেক পুরনো, কিন্তু হ্যাঁ, এটা সুমনা। আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এটা সম্ভব কিভাবে? ডায়েরিটা খুলে আমরা দেখলাম সমীরের হাতের লেখা। আজ অনামিকাকে বললাম সুমনা জন্মের পর উনি কোমায় ছিলেন, কিছু মনে নেই। উনি বিশ্বাস করলেন আরও কিছুদিন এভাবে চালাতে হবে। অঞ্জলি জোর দিচ্ছে সুমনাকে ফিরিয়ে নিতে। আমি আর কতদিন দুদিকে চালাব? বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যাকে আমি বিশ্বাস করতাম, যার সাথে আমি সারাটা জীবন কাটিয়েছি, তিনি আমাকে এভাবে প্রতারণা করেছেন। সুমনা আমার মেয়ে নয়, কিন্তু আমি ওকে জন্ম দিয়েছি। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, তুমি স্থির হও। আমরা বাড়ি থেকে বেরোব এখন। কোথায় যাব? আমি শূন্য দৃষ্টিতে জিজ্ঞেস করলাম। মাসির বাড়ি। তোমার ফোন নাও, টাকা নাও। আমরা এখানে থাকব না। বাবা কাল ফিরবেন না, কিন্তু আমরা এখানেও থাকব না। আমি রোবটের মতো অভিজিতের কথা মেনে চললাম। কিছু কাপড় চোপড় নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অভিজিৎ সুমনাকে স্কুল থেকে তুলে নিল। আমার বোনের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে আমি সব বললাম আমার বোন পূর্ণিমাকে। সে বিশ্বাস করেনি প্রথমে, কিন্তু আমি তাকে ছবি, কাগজপত্র দেখালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানতাম সমীর ভালো না, কিন্তু এটা তো অবিশ্বাস্য, পূর্ণিমা বলল। দিদি, আমি কি করব এখন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। পুলিশে যাবে অবশ্যই। কিন্তু আমার মনে একটা ভয় ছিল, সুমনাকে হারাব। যদি সত্যি সুমনা আমার মেয়ে না হয়, পুলিশ কি ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সুমনা আমাকেই মা বলে জানে, আমিও ওকে নিজের মেয়ে হিসেবেই লালন পালন করেছি। রাত গভীর হল, কিন্তু আমার ঘুম আসেনি। অভিজিৎ এলো আমার ঘরে। মা, আমাদের ঘড়িটা দেখতে হবে। এখন থেমে গেছে। আমরা ঘড়িটা দেখলাম, সত্যিই থেমে গেছে। এখন ফটোটা দেখার পালা। অভিজিৎ ফটোফ্রেমটা খুলল। ভেতরে একটা ছবি, আমাদের পরিবারের, আমি, সমীর, অভিজিৎ এবং সুমনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির পেছনে তারিখ লেখা 5ই অক্টোবর 2026। সেদিনই তো বাক্সের পেছনে লেখা ছিল। ছবির পেছনে আরও লেখা ছিল, আমাদের শেষ ছবি। অভিজিতের সময় যন্ত্র সফল হবার পর তোলা। অভি, তুমি সত্যিই সময় যন্ত্র আবিষ্কার করবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিভাবে জানব? এটা তো ভবিষ্যতের কথা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই বাক্সটা ভবিষ্যৎ থেকে এসেছে, আমাদের সতর্ক করতে। সকালে আমরা সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। 3 দিন পর, সমীর যেদিন বাড়ি থেকে বেরোবেন, আমরা তার পেছনে যাব। সত্যিটা জানতে চাই আমরা। সেদিন সকাল 6টায় আমরা দেখলাম সমীর বাড়ি থেকে বেরোচ্ছেন। আমরা অভিজিতের বন্ধুর গাড়ি নিয়ে তার পেছনে চললাম। সমীর শহরের বাইরে চলে গেলেন, একটা ছোট গ্রামে। সেখানে একটা সুন্দর কুটির বাড়ি। আমরা দূর থেকে দেখলাম, এক মহিলা এবং একটি ছোট ছেলে, প্রায় 5 বছর বয়সী, সমীরকে অভ্যর্থনা জানাল। সমীর তাদের জড়িয়ে ধরলেন, যেন তিনি বহুদিন পর বাড়ি ফিরেছেন। মা, দেখেছ? অভিজিৎ ফিসফিস করে বলল। বাবার আরেকটা সংসার, আরেকটা ছেলেও আছে। আমার কান্না পেয়ে গেল। সত্যিই সমীর আমাদের ধোঁকা দিয়েছেন। চিঠিতে যা লেখা ছিল সবই সত্যি।
আমরা বাড়ি ফিরলাম। এবার আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বোন আমার সাথে গেল। আমরা সব বললাম, সব প্রমাণ দেখালাম। 1 মাস পর আদালতে কেস শুরু হল। বিচারক সুমনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন। ফলাফল যখন এলো সবাই অবাক, সুমনা আসলেই আমার মেয়ে। সমীরের সাথে অঞ্জলির মেয়ে নয়। তবে কিভাবে? অঞ্জলি আদালতে সত্যিটা বলল। সমীর তাকে বলেছিলেন যে আমি সুমনার জন্মের সময় কোমায় ছিলাম, কিছু মনে নেই। তাই সুমনা যে আমার মেয়ে সেটা আমাকে বলা হয়নি। আসলে সুমনা সমীর এবং আমার মেয়ে, কিন্তু সমীর অঞ্জলিকে বলেছিলেন সুমনা তার, অঞ্জলির মেয়ে। এভাবে তিনি 2 সংসার চালিয়ে গেছেন। আদালত সমীরকে বিগামির জন্য দোষী সাব্যস্ত করল। তার আগে উনি দেশ ছেড়ে পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছিল। সমীরকে জেল হল। অঞ্জলির সাথে উনার ছেলেকে আমি আমার বাড়িতে থাকার আমন্ত্রণ জানালাম। অঞ্জলিও প্রতারিত, ঠিক আমার মতো। 2 বছর পর 2026 সালের 5ই অক্টোবর অভিজিৎ তার কলেজের ল্যাবে একটা আবিষ্কার করল, অতীতে বার্তা পাঠানোর একটি যন্ত্র। সেদিন আমরা সবাই মিলে একটা ছবি তুললাম, আমি, অভিজিৎ, সুমনা, অঞ্জলি এবং তার ছেলে রোহন। একটা নতুন পরিবার। সেদিন রাতে অভিজিৎ তার যন্ত্র ব্যবহার করে সেই পুরনো বাক্সটা অতীতে পাঠিয়ে দিল, ঠিক 2 বছর আগে। এবং এইভাবে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করলাম। সমাপ্ত। এটা বেঁচে থাকব? আমি তো সকাল থেকে এটা নিয়ে নাড়াচাড়া করছি। অভিজিৎ ঠিকই বলেছে, কিন্তু আমার মনে ভয় ঢুকে গেছে। তোমার বাবাকে ফোন করি? না মা, বাবা এখন মুম্বাই যে। ওনাকে চিন্তা করিও না। চলো আমরা চাবি খুঁজি। হয়তো গ্যারেজেই আছে গি। আমরা গ্যারেজে গেলাম। পুরনো জিনিসপত্রের স্তূপ। বহুদিন এদিকে কেউ আসেনি। আমি আমার স্বামীকে বলেছিলাম এগুলো পরিষ্কার করতে, কিন্তু কখনই সময় হয়নি। অভিজিৎ আমাকে সেই কোণটা দেখালো যেখান থেকে সে বাক্সটা পেয়েছে। সেখানে একটা পুরনো আলমারি, তার পেছনে একটা ফাঁকা জায়গা। সন্ধান করতে করতে আমরা সেখানেই পেলাম একটা ছোট্ট চাবি, তার সাথে একটা চিরকুট। চিরকুটে লেখা, যখন সময় হবে তখনই খোলো। এটা কি তোমার হাতের লেখা? অভিজিৎ জিজ্ঞেস করল। না, এটাও আমার লেখা নয় গিয়ে। আমি হাত কাঁপতে শুরু করল। অভি, আমার ভয় করছে। এসব কি? অভিজিৎ আমার হাত ধরল। মা, ভয় পেও না। এটা হয়তো কোনো মজা। তুমি জানো আমার বন্ধুরা কত কিছু করে কি। কিন্তু আমার মনে হলো না এটা কোনো মজা। আমরা বাড়ি ফিরে এলাম চাবি নিয়ে। বাক্সটা খোলার আগে আমি ফোনটা হাতে নিলাম। কাকে ফোন করছো মা? তোমার বাবাকে। আমি নিশ্চিত করতে চাই ইনি এর সাথে জড়িত কিনা। হতে পারে উনি তোমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছেন গু। কিন্তু সমীরের ফোন বন্ধ ছিল। আমি একটা মেসেজ পাঠালাম, বাড়িতে একটা রহস্যময় বাক্স পেয়েছি। এটা কি তুমি রেখেছ? জবাব এলো সাথে সাথে, কোনো বাক্স। কি আছে তাতে? আমরা দুজনেই বুঝলাম সমীর এর সাথে জড়িত নয়। এবার বাক্স খোলার পালা। অভিজিৎ চাবি ঢুকিয়ে ঘোরাল। একটা ক্লিক শব্দে তালা খুলে গেল। আমরা দুজনেই উৎসুক হয়ে বাক্সটা খুললাম। ভিতরে ছিল একটা পুরনো দিনলিপি, যার উপরে লেখা ঘু অভিজিৎ সেন গু। 2 একটা এনভেলপ, যার উপরে লেখা ঘু অনামিকা সেন গু। 3 একটা ঘড়ি, যা এখনও চলছে কিন্তু উল্টো দিকে। 4 একটা ফটোফ্রেম, কিন্তু ছবিটা ভিতরে উল্টো করে রাখা। 5 একটা ছোট ডায়েরি, যার উপরে লেখা গু সাবধান, ভবিষ্যৎ গি। অভিজিৎ ডায়েরিটা তুলে নিল। মা, আগে এটা দেখি গু। আমি বাধা দিলাম, না অভি। আমি নিশ্চিত নই এটা খোলা উচিত কিনা। এসব জিনিস খুব অদ্ভুত লাগছে আমার কাছে গু। মা, কেউ আমাদের সাথে মজা করছে। আমি দেখব কে করছে। অভিজিৎ ডায়েরিটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, প্রিয় অতীতের আমি। তুমি যেটা দেখেছ সেটা সম্ভব। হ্যাঁ, আমি তোমার ভবিষ্যৎ থেকে লিখছি। যদি তুমি এই চিঠি পাও তাহলে আমার প্রযোগ সফল হয়েছে। আমি জানি তুমি বিশ্বাস করবে না, কিন্তু তোমাকে করতেই হবে। কারণ আমাদের পরিবারের জীবনের উপর নির্ভর করছে। আমি, অভিজিৎ সেন, 2026 সাল থেকে এই বার্তা পাঠাচ্ছি। আমার বয়স এখন 21। আমি সময় ভ্রমণের একটি পদ্ধতি আবিষ্কার করেছি। জিনিসপত্র পাঠাতে পারি অতীতে, কিন্তু মানুষ নয়। তোমাকে সতর্ক করতে চাই, আমাদের পরিবার বিপদে।
আমি জানি এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু তোমাকে করতেই হবে। তুমি এই ডায়েরি খুলেছ, মানে তুমি আমার সাহায্যের জন্য প্রস্তুত। ডায়েরির পরের পাতাগুলো পড়ো। সব নির্দেশ মেনে চলো। সময় কম। মাকে তার এনভেলপ দাও। ফটোফ্রেমের ছবি এখনও দেখো না। ঠিক সময়ে দেখতে হবে। ঘড়িটা উল্টো দিকে চলছে, কারণ এটা সময় গণনা করছে। যখন এটা থেমে যাবে তখনই ফটো দেখবে, তার আগে নয়। আমি তোমার ভবিষ্যৎ, তুমি আমার অতীত। আমরা একই ব্যক্তি। বিশ্বাস করো। আমি অবাক হয়ে এই লেখা পড়লাম। এটা হাসির মতো লাগছিল, কিন্তু ভয়ও লাগছিল। অভিজিতের হাতের লেখার সাথে এই লেখা অবিকল মিলে যাচ্ছিল। অভি, এটা কি তুমি লিখেছ? অভিজিৎ মাথা নাড়ল। না মা, এটা আমার হাতের লেখার মতোই, কিন্তু আমি লিখিনি। আমি শপথ করে বলতে পারি। আমি সেই এনভেলপটা হাতে নিলাম। আমার নাম লেখা। খুলে দেখলাম ভিতরে একটা চিঠি। প্রিয় মা, আমি জানি তুমি ভয় পেয়েছ, কিন্তু এটা সত্যি। আমি তোমার ছেলে অভিজিৎ, ভবিষ্যৎ থেকে লিখছি। তুমি সব সময় বলতে, যদি সময় ফিরিয়ে নিতে পারতে তাহলে কিছু ভুল ঠিক করতে। এখন সেই সুযোগ এসেছে। তোমাকে একটা ভয়ঙ্কর সত্য বলতে হবে। বাবা সৎ নয়। আগামী 3 মাসের মধ্যে উনি তোমাকে ছেড়ে চলে যাবেন। সুমনাকে নিয়ে। উনি বহুদিন ধরে আমাদের ঠকাচ্ছেন। তোমাদের বিয়ের আগে থেকেই উনার আরেকটা পরিবার আছে। তুমি বিশ্বাস করবে না, জানি। সেজন্যই প্রমাণ দিয়েছি। বাবার ঘরে আলমারির পেছনে বাদিকের দেয়ালে একটা ছোট্ট দরজা আছে। কেউ জানে না, কিন্তু সেখানে উনি সব গোপন কাগজপত্র রাখেন। এবার উনি কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার প্ল্যান করছেন। যেদিন উনি যাবেন সেদিন তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, আমিও। সুমনাকে আমরা হারাব। কিন্তু এখন তুমি এটা বদলাতে পারো। 3 দিন পর সকাল 6টায় বাবা বাড়ি থেকে বের হবেন। সেদিন উনি মুম্বাই যাচ্ছেন না, যেমন বলেছেন। উনি কলকাতার বাইরে একটা বাড়িতে যাচ্ছেন, যেখানে উনার আসল পরিবার থাকে। এই যাত্রায় উনি ফিরে আসবেন, কিন্তু 3 মাস পর আর আসবেন না। তোমাকে সেই বাড়ি দেখতে হবে। সেজন্য উনার পেছনে যেতে হবে। অবিশ্বাস লাগছে, তাই না? কিন্তু জেনে নাও, যদি তুমি এখনই না জানো, পরে আরও বেশি কষ্ট পাবে। ভবিষ্যৎ থেকে তোমার ছেলে অভিজিৎ। পুনশ্চু মা, তোমাকে আরও একটা কথা বলতে ভুলে গেছি। জানো কেন তোমরা সুমনাকে খুঁজে পাওনি? কারণ সুমনা আসলে বাবার অন্য পরিবারের মেয়ে। তোমার মেয়ে নয়। তোমাকে কখনো বলা হয়নি যে সুমনা দত্তক নেওয়া। এটা বাবার সবচেয়ে বড় মিথ্যা। যখন উনি সুমনাকে নিয়ে চলে যাবেন, বলবেন সুমনা উনার আসল পরিবারে ফিরে যাচ্ছে গিয়ে। আমি চিঠিটা পড়ে কেঁপে উঠলাম। এটা সত্যি হতে পারে না। আমি সমীরকে চিনি, 19 বছর ধরে আমরা বিবাহিত। তিনি এরকম করতে পারেন না। সুমনা আমার মেয়ে নয়। এ কি পাগলামি! কি হয়েছে মা? তুমি ফ্যাকাশে হয়ে গেছ। অভিজিৎ আমার দিকে চিন্তিত হয়ে তাকাল। আমি তাকে চিঠিটা দিলাম। ও পড়ল, তারপর বলল, এটা কি সত্যি হতে পারে মা? বাবা এমন করতে পারেন? সুমনা আমার বোন নয়। অভি, এটা পাগলামি। কেউ আমাদের সাথে বিকৃত রকমের মজা করছে। সুমনা আমার মেয়ে, আমি নিজে ওকে জন্ম দিয়েছি। তাহলে কে এসব করছে? এবং কেন? আমরা দুজনেই ভয় পেয়ে গেছি। এই সময় আমার ফোন বেজে উঠল। সমীর। আমি ফোন ধরলাম। অনামিকা, আমি কাল ফিরব না। আরও 3 দিন লাগবে কি? তার কণ্ঠ শোনাল একটু অদ্ভুত। ঠিক আছে, আমি বললাম, ভেতরে ভেতরে কাঁপতে থাকলাম। ফোন রেখে আমি অভিজিৎকে দেখলাম। ও বলল, মা, আমি বাবার ঘরে যাচ্ছি। আমি দেখব ওই গোপন দরজাটা আছে কিনা। অভি, না। এটা ভুল। মা, আমাদের জানতে হবে। যদি না থাকে তাহলে এটা একটা মজা। কিন্তু যদি থাকে। অভিজিৎ সমীরের ঘরে গেল। আমি অস্থির হয়ে বসে রইলাম। কিছুক্ষণ পর ও ফিরে এলো, হাতে কয়েকটা কাগজ। মা। অভিজিৎ কাপা গলায় বলল, তুমি আসতে হবে। আমি ওই দরজাটা পেয়েছি। আমরা দুজনে সমীরের ঘরে গেলাম। আলমারি সরিয়ে দেখি, সত্যিই একটা ছোট দরজা। অভিজিৎ সেটা খুলেছে, ভেতরে একটা ছোট্ট তাক। তাকে কিছু কাগজপত্র, একটা ফোল্ডার, একটা ডায়েরি এবং কিছু ছবি। অভিজিৎ ফোল্ডারটা খুলে দেখাল, সেখানে সমীরের আরেকটি বিয়ের কাগজপত্র।
সেই মহিলার নাম অঞ্জলি। তারিখ দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম। আমাদের বিয়ের 2 বছর আগে উনি অঞ্জলিকে বিয়ে করেছেন। তারপর কয়েকটি ছবি, সমীর, অঞ্জলি এবং একটি ছোট্ট মেয়ে। মা, এই মেয়েটা এ কি সুমনা? অভিজিৎ ফিসফিস করে জিজ্ঞেস করল। আমি ভালো করে দেখলাম। ছবিটা অনেক পুরনো, কিন্তু হ্যাঁ, এটা সুমনা। আমার মাথায় ঘুরপাক খেতে লাগল। এটা সম্ভব কিভাবে? ডায়েরিটা খুলে আমরা দেখলাম সমীরের হাতের লেখা। আজ অনামিকাকে বললাম সুমনা জন্মের পর উনি কোমায় ছিলেন, কিছু মনে নেই। উনি বিশ্বাস করলেন। আরও কিছুদিন এভাবে চালাতে হবে। অঞ্জলি জোর দিচ্ছে সুমনাকে ফিরিয়ে নিতে। আমি আর কতদিন দুদিকে চালাব? বিশ্বাস করতে পারছিলাম না। আমার স্বামী, যাকে আমি বিশ্বাস করতাম, যার সাথে আমি সারাটা জীবন কাটিয়েছি, তিনি আমাকে এভাবে প্রতারণা করেছেন। সুমনা আমার মেয়ে নয়, কিন্তু আমি ওকে জন্ম দিয়েছি। অভিজিৎ আমার হাত ধরে বলল, মা, তুমি স্থির হও। আমরা বাড়ি থেকে বেরোব এখন। কোথায় যাব? আমি শূন্য দৃষ্টিতে জিজ্ঞেস করলাম। মাসির বাড়ি। তোমার ফোন নাও, টাকা নাও। আমরা এখানে থাকব না। বাবা কাল ফিরবেন না, কিন্তু আমরা এখানেও থাকব না। আমি রোবটের মতো অভিজিতের কথা মেনে চললাম। কিছু কাপড় চোপড় নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অভিজিৎ সুমনাকে স্কুল থেকে তুলে নিল। আমার বোনের বাড়িতে গেলাম। সেখানে পৌঁছে আমি সব বললাম আমার বোন পূর্ণিমাকে। সে বিশ্বাস করেনি প্রথমে, কিন্তু আমি তাকে ছবি, কাগজপত্র দেখালাম। সে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। আমি জানতাম সমীর ভালো না, কিন্তু এতটা। এটা তো অবিশ্বাস্য, পূর্ণিমা বলল। দিদি, আমি কি করব এখন? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। পুলিশে যাবে? অবশ্যই। কিন্তু আমার মনে একটা ভয় ছিল, সুমনাকে হারাব। যদি সত্যিই সুমনা আমার মেয়ে না হয়, পুলিশ কি ওকে আমার কাছ থেকে নিয়ে যাবে? সুমনা আমাকেই মা বলে জানে, আমিও ওকে নিজের মেয়ে হিসেবেই লালন পালন করেছি। রাত গভীর হল, কিন্তু আমার ঘুম আসেনি। অভিজিৎ এলো আমার ঘরে। মা, আমাদের ঘড়িটা দেখতে হবে। এখন থেমে গেছে। আমরা ঘড়িটা দেখলাম, সত্যিই থেমে গেছে। এখন ফটোটা দেখার পালা। অভিজিৎ ফটোফ্রেমটা খুলল। ভেতরে একটা ছবি, আমাদের পরিবারের, আমি, সমীর, অভিজিৎ এবং সুমনা। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ছবির পেছনে তারিখ লেখা 5ই অক্টোবর 2026। সেদিনই তো বাক্সের পেছনে লেখা ছিল। ছবির পেছনে আরও লেখা ছিল আমাদের শেষ ছবি। অভিজিতের সময় যন্ত্র সফল হবার পর তোলা। অভি, তুমি সত্যিই সময় যন্ত্র আবিষ্কার করবে? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। মা, আমি কিভাবে জানব? এটা তো ভবিষ্যতের কথা। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এই বাক্সটা ভবিষ্যৎ থেকে এসেছে আমাদের সতর্ক করতে। সকালে আমরা সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নিলাম। 3 দিন পর, সমীর যেদিন বাড়ি থেকে বেরোবেন, আমরা তার পেছনে যাব। সত্যিটা জানতে চাই আমরা। সেদিন সকাল 6টায় আমরা দেখলাম সমীর বাড়ি থেকে বেরোচ্ছেন। আমরা অভিজিতের বন্ধুর গাড়ি নিয়ে তার পেছনে চললাম। সমীর শহরের বাইরে চলে গেলেন একটা ছোট গ্রামে। সেখানে একটা সুন্দর কুটির বাড়ি। আমরা দূর থেকে দেখলাম এক মহিলা এবং একটি ছোট ছেলে, প্রায় 5 বছর বয়সী, সমীরকে অভ্যর্থনা জানাল। সমীর তাদের জড়িয়ে ধরলেন, যেন তিনি বহুদিন পর বাড়ি ফিরেছেন। মা, দেখেছ? অভিজিৎ ফিসফিস করে বলল। বাবার আরেকটা সংসার, আরেকটা ছেলেও আছে। আমার কান্না পেয়ে গেল। সত্যিই সমীর আমাদের ধোঁকা দিয়েছেন। চিঠিতে যা লেখা ছিল সবই সত্যি। আমরা বাড়ি ফিরলাম। এবার আমি পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আমার বোন আমার সাথে গেল। আমরা সব বললাম, সব প্রমাণ দেখালাম। 1 মাস পর আদালতে কেস শুরু হল। বিচারক সুমনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ডিএনএ টেস্ট করার নির্দেশ দিলেন। ফলাফল যখন এলো, সবাই অবাক, সুমনা আসলেই আমার মেয়ে। সমীরের সাথে অঞ্জলির মেয়ে নয়। তবে কিভাবে? অঞ্জলি আদালতে সত্যিটা বলল। সমীর তাকে বলেছিলেন যে আমি সুমনার জন্মের সময় কোমায় ছিলাম, কিছু মনে নেই। তাই সুমনা যে আমার মেয়ে সেটা আমাকে বলা হয়নি। আসলে সুমনা সমীর এবং আমার মেয়ে, কিন্তু সমীর অঞ্জলিকে বলেছিলেন সুমনা তার, অঞ্জলির মেয়ে। এভাবে তিনি 2 সংসার চালিয়ে গেছেন। আদালত সমীরকে বিগামির জন্য দোষী সাব্যস্ত করল। তার আগে উনি দেশ ছেড়ে পালাবার চেষ্টা করেছিলেন, কিন্তু পুলিশ তাকে ধরে ফেলেছিল। সমীরকে জেল হল। অঞ্জলির সাথে উনার ছেলেকে আমি আমার বাড়িতে থাকার আমন্ত্রণ জানালাম।
অঞ্জলিও প্রতারিত, ঠিক আমার মতো। 2 বছর পর 2026 সালের 5ই অক্টোবর অভিজিৎ তার কলেজের ল্যাবে একটা আবিষ্কার করল, অতীতে বার্তা পাঠানোর একটি যন্ত্র। সেদিন আমরা সবাই মিলে একটা ছবি তুললাম, আমি, অভিজিৎ, সুমনা, অঞ্জলি এবং তার ছেলে রোহন। একটা নতুন পরিবার। সেদিন রাতে অভিজিৎ তার যন্ত্র ব্যবহার করে সেই পুরনো বাক্সটা অতীতে পাঠিয়ে দিল, ঠিক 2 বছর আগে। এবং এইভাবে আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ পরিবর্তন করলাম। সমাপ্ত।